এবারে আমাকে একটুকু ওই আত্মগোপন করতে হবে বৃক্ষের ডালে। ওই একটা সরোবর আছে, সরোবর তীরে, ওখানে আমাকে একটু আত্মগোপন করতে হবে। এই বলে সেই রাক্ষস রমণীগণ আসছে কলসি কাকে জল নিয়ে চাওয়ার জন্য। নাচিয়া নাচিয়া হেলিয়া দুলিয়া, নাচিয়া নাচিয়া গাহিয়া গাহিয়া, হেলিয়া দুলিয়া যায় গো। তারা কাঁচালি অঞ্চল হইয়া চঞ্চল ওরে না উড়িয়া যায়, তারা নেচে নেচে যায় গো। বলসি লইয়া তারা নেচে নেচে যায় গো। সরোবরে লইতে যাও নেচে নেচে যায় গো। সেই রমণীদের মধ্যে একজন বৃদ্ধা আছে। দিদিমা, ও দিদিমা, ও দিদিমা, আজ যে কথাটা শুনছি তা কি সত্যি? কি শুনেছিস তোরা? শুনলাম আজকে আমাদের রাজা দুজন নর ধরে এনেছে বলি দেওয়ার জন্য। এটা কি ঠিক? ঠিকই শুনেছিস বোন। হায় হায় কি সুন্দর দেখতে তাদের রে। একজনের নাম রাম আর একজনের নাম লক্ষণ। হ্যাঁ, কি সুন্দর দেখতে। কোন অভাগিনীর পুত্র তারা, দেখে ফাটে প্রাণ। আর কিছুক্ষণ পরে মহারাজ তাদের দেবে বলিদান। এমন সুন্দর দেখতে হয় নর, এটা আমার জানা ছিল না বোন। আচ্ছা দিদিমা, যখন বলি দেওয়া হবে অনেক লোক হবে, ভেজাল হবে, ভিড় হবে, তখন তো দেখতে পাবো না। তার আগে যদি দেখতে চাই কি করে দেখতে পাবো? বলো না কি করে দেখতে পাবো? দেখবি দেখবি, শোন, সিংহ দরজায় প্রবেশ করতে বাঁদিকে লোহার ঘর। সেই ঘরের ভেতরে শৃঙ্খলে আবদ্ধ স্বর্ণ পালঙ্কে শুইয়ে রেখেছে মহারাজ। দরজা বন্ধ থাকলেও ওই একটা গোবাক্ষ কিনা জানালার দ্বার ফাঁক আছে, সেখান দিয়ে দেখা যাবে। তাহলে নে নে তাড়াতাড়ি জল ভরে নে দিদিমা। তাহলে চলো চলো, আমাদেরকে ওই রাম লক্ষণ কেমন একটু দেখাবে। চল চল চল। চলে গেল তারা। এই সকল কথাগুলি হনুমান বৃক্ষের আড়ালে বসে বসে সব জেনে নিল। বাহ ঠাকুর, এটাই তো তোমার মহিমা। তুমি আমাকে জানিয়ে দিলে ওদের মাধ্যমে যে তুমি কোথায় রয়েছো। হনুমান এইবার বিলম্ব না করে সেই গাছ থেকে নেমে এবার নিজের দেহটিকে সংকুচিত করে নিল। ছোট্ট একটা নেউলের মতো আকার সে রূপ ধারণ করলো। এবার ধীরে ধীরে চলেছে সিংহ দরজা পার করে, যেখানে ওই বাঁ দিকে লোহার ঘর দেখা গেল কতকগুলি পাহারা দিচ্ছে প্রহরী। হ্যাঁ, তাদের চোখে ধুলি দিয়ে ঢুকতে হবে ওই জানালার ফাঁক দিয়ে, ওই যেখানে রাম লক্ষণ। তা হনুমান একটা ছলনার আশ্রয় নিল। কি না, তার মধ্যে একটা ওই প্রহরী বসে বসে খৈনি দাবছিল খাবে।